কাউন্সিল প্রশ্নে হেফাজত ইসলামে গৃহবিবাদ, চোরাই পথে কমিটি মানবে না শফি অনুসারীরা। বেড়েই চলেছে রোহিঙ্গাদের অপরাধ, বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ, নিয়ন্ত্রণে না আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ। ঢাকা উত্তর সিটির বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ, প্রকল্পে চূড়ান্ত চুক্তি হতে পারে এ সপ্তাহে। দেশে লাগামহীনভাবে চলছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান আছে অন্তত 1000। এবং বিশ্বে একদিনে করোনায় 8,500-এর বেশি প্রাণহানি, নতুন করে শনাক্ত 5,72,000-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি মূল খবরে। আজকের কাউন্সিল নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে হেফাজতে ইসলামে। সংগঠনটির যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহর দাবি, মূলধারা বাদ দিয়ে কমিটি গঠন করা হলে আলেম সমাজ তা মেনে নেবে না। এ কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে আরেক নেতা মঈনুদ্দিন রুহি বলছেন, একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নেই সম্মেলন ডাকা হয়েছে। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছে না কাউন্সিলের আয়োজকেরা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে হেফাজতের দুই পক্ষের বিরোধের জের ধরে মৃত্যুর আগেই নিজ পদ থেকে সরে দাঁড়ান 30 বছর হেফাজতের আমিরের দায়িত্বে থাকা আহমদ শফি। পাশাপাশি দেন ছেলে আনাস মাদানিকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। তার মৃত্যুর পর সেই সংকট প্রকট হয় আরও। এ অবস্থায় রোববার কাউন্সিল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে আমির নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে দেখা দিয়েছে গৃহবিবাদ। কাউন্সিল বন্ধের দাবি জানিয়েছে সংগঠনের একাংশ। তাদের দাবি, আহমদ শফির অনুসারীদের একটি বড় অংশকেই সম্মেলনে ডাকা হয়নি। তারা বলছেন, কাউন্সিলে কারো একক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। কওমি অঙ্গন ও আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির চরম বিরোধী ভান্ডারীদের মাধ্যমে এই মহলটি এখন হেফাজত দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে এবং হেফাজতের যে একটা মহা জাগরণ সৃষ্টি করেছে, এই জাগরণের কারণে যারা ভীত সন্ত্রস্ত, যারা মনে করে হেফাজত তাদের জন্য থ্রেট, আমি মনে করি তারাই এই ধরনের ষড়যন্ত্রগুলি করছে। এই কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে নেতাকর্মীদের সেখানে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বে থাকা আরেক নেতা। তার দাবি, একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সম্মেলন ডাকা হয়েছে। কাউন্সিল যিনি আহ্বায়ক, তিনি হেফাজতের সদস্য নয় এবং তিনি গত 2016 সালে হেফাজত থেকে পদত্যাগ করেছেন। যেহেতু উনি হেফাজতে ফিরে আসেন নাই, উনি কাউন্সিল ডাকার কোনো অধিকার রাখেন না। একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কাউন্সিল ডাকা হয়েছে। এই কাউন্সিলকে আমরা মানি না, এই কাউন্সিল বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছেন না কাউন্সিল আয়োজকরা। তারা বলছেন, কাউন্সিলের বিপক্ষে দাঁড়ানোরা শুধু নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। হেফাজতের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নাই। যারা বলে তারা একটা মিথ্যা বলছে, ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ উত্থাপন করছে। সব মহলকে দাওয়াত করা হয়েছে। দাওয়াত দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার আগে কেউ যদি অভিযোগ করে তাহলে সেটা অমূলক এবং সেটা হেফাজতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অংশ। নেতাদের পরস্পর বিরোধী এই অবস্থানে সংগঠন ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসে আগুনের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না, ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। পুলিশ বলছে, আগুন লাগানোয় গান পাউডার নাকি পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 14টি, গ্রেপ্তার হয়েছে 32 জন। অন্তত 5 বছর বন্ধ ছিল বাস পোড়ানো। আবার সেই ঘটনা ঘটল ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিনে। গত বৃহস্পতিবার রাজধানীতে 10টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেদিন থেকে একের পর এক মামলা ও গ্রেপ্তার করছে পুলিশ।
আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতিটি বাসে আগুনের ধরন একই রকম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন লাগানো হয়েছে দাহ্য পদার্থ দিয়ে। যেগুলো আমরা পেয়েছি আলামত হিসেবে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। সেগুলো আমরা যেখানে বিশেষজ্ঞ দ্বারা যে পরীক্ষার বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। এদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করে তারা কী কারণে এই ঘটনাগুলো ঘটালেন বা তাদের উদ্দেশ্য কী ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করব। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিছু কথোপকথন আমরা গোয়েন্দা সংস্থাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি বিশ্লেষণ করার দেখা যায় এই ফলাফল তারা মেনে নিতে পারেনি, সেই জন্যই হয়তো এরকম একটা ঘটনা ঘটিয়েছে। সবগুলি বিশ্লেষণ করে যারা এর সঙ্গে হোতা যারা এগুলি করিয়েছে অবশ্যই তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিব। বৃহস্পতিবারের পর থেকে রাজধানীতে টহল ও চেকপোস্ট বাড়িয়েছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় কংগ্রেসের প্রায় 1 বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল যুবলীগ। 201 সদস্যের এই কমিটিতে জায়গা হয়েছে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ ফজলে ফাহিম সহ ছাত্রলীগের সাবেক কটি কমিটির বেশ কজন নেতা সহ পেশাজীবী কয়েকজন তরুণের। রাতে যুবলীগের প্যাডে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। চলতি বছরের অক্টোবরে একে একে আসে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি। বাকি ছিল সবচেয়ে আলোচিত যুবলীগের কমিটি। এর আগে সংগঠনটির চেয়ারম্যান সাধারণ সম্পাদক জানান, বিতর্কিতদের প্রবেশ ঠেকাতেই সতর্কতার সঙ্গে কাজ করছেন তারা, সেজন্যই সময় বেশি লাগছে। পরে গত কদিন আগেই কমিটির চূড়ান্ত খসড়া পাঠানো হয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তার অনুমোদনের পর তালিকা আসে ওবায়দুল কাদেরের হাতে। শনিবার বিকেলে ধানমন্ডিতে তিনি সেটি হস্তান্তর করেন যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে। এর পরপরই যুবলীগ কর্মীরা সেখান থেকে যান বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে। শুরু হয় চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা। রাতে হয় জল্পনা কল্পনার অবসান। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশের পর সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে জায়গা হয়েছে সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের ছেলে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের। চমক তৈরি করেই কমিটিতে এসেছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। কদিন আগেই স্থানীয় প্রশাসনের সঙ্গে বিবাদে জড়িয়ে আলোচনায় আসেন তিনি। তার বিরুদ্ধে 2টি মামলাও করেছে নির্বাচন কমিশন। এবারের কমিটিতে যে বড় রদবদলের আভাস দেওয়া হয়েছিল তার অনেকটাই বাস্তবায়িত হয়েছে। এতে স্থান পেয়েছেন দীর্ঘদিন পদহীন থাকা ছাত্রলীগের সাবেক অনেক নেতা। বয়স প্রশ্নেও এসেছে ইতিবাচক পরিবর্তন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা। ইন্ধনের অভিযোগ আসছে বেশ কয়েকটি গোষ্ঠীর বিরুদ্ধে। রোহিঙ্গাদের অপরাধে জড়ানোর প্রবণতায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। রোহিঙ্গাদের নিজেদের মধ্যে সংঘাত, মাদক চোরাচালান সহ নানা অপরাধে জড়ানোর প্রবণতা নতুন কিছু নয়। ক্যাম্পগুলো থেকে এমন কোনো না কোনো খবর আসছে প্রতিদিনই। অভিযোগ রয়েছে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে ইন্ধন যোগায় কয়েকটি গোষ্ঠী। ক্যাম্পে আতাউল্লাহ যেটা আরসার শিফ ও আছে, ও উস্কানি দিয়ে আমাদের আনরেজিস্টার্ড ক্যাম্পে ওদের সাথে লিঙ্ক করতে চাইছে টেররিস্ট গ্রুপের সাথে। আমরা বলতেছি এখানে আমরা অনেক দিন প্রায় 30 বছর পর্যন্ত এখানে বাস করতেছি, আমরা কোনো টেররিস্ট গ্রুপের সাথে আমরা লিঙ্ক হব না। নতুন জিন আসছে নোয়ারি ফুজি ইনে হদা আর 30 বছর যে খ্রিস্টান মারি ফেলা দে, মং মারি ফেলা দে এন হর। তারপরে সরকার হলে সরকারি ফুরুত দিয়ে ফেলার পুলিশের দেখে আমলা করে পুলিশের গুলি মারে। কেবল ক্যাম্পের বাসিন্দারাই নয়, রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছেন বাংলাদেশিরাও। হামলায় ঘটেছে প্রাণহানিও। উখিয়া টেকনাফে বাংলাদেশিদের ধরে নিয়ে দাবি করা হচ্ছে মুক্তিপণ। এছাড়াও রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ঘটাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। ক্যাম্প কেন্দ্রিক আবদ্ধ নেই, তারা দিনকে দিন ছড়িয়ে পড়ছে। রোহিঙ্গাদের কারণে টেকনাফ, উখিয়া, কক্সবাজার এই পুরো অঞ্চলটা চুরি, ডাকাতি, ছিনতাইয়ের একেবারে অভয়ারণ্য পরিণত হয়েছে। রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান প্রয়োজন বলে মনে করছে স্থানীয় নাগরিকদের সংগঠনগুলো। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেখানে কয়েকটি সেক্টর করে সেখানে সেনা নিয়ন্ত্রণ করা বা সেখানে বিভিন্ন বাহিনী নিয়োগ করা, সেটা আমরা দীর্ঘদিন দাবি করছি। তা না হলে রোহিঙ্গা ক্যাম্পে একক নিয়ন্ত্রণে রেখে সেটাকে আইন শৃঙ্খলা রক্ষা করা কখনো সম্ভব না।
এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা। ক্যাম্প এলাকায় সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে কঠোর হওয়ার কথা জানিয়েছেন তারা। সেখানে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না। যে কয়েকটি ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনায় কিন্তু ফৌজদারি মামলা রুজু হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় যে কোনো মূল্যে নিয়ে আসব। গত 2 মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় 11 রোহিঙ্গা ও 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন 50 জনেরও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা উত্তর সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। অনুমোদন হয়ে গেছে মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটিতে। চূড়ান্ত চুক্তি হতে পারে এ সপ্তাহেই। ডিসেম্বরে কাজ শুরু হলে শেষ হবে 20 মাসে। আর প্রকল্পটি বাস্তবায়ন করবে চীনা প্রতিষ্ঠান CMEC। এতে কোনো অর্থায়ন করতে হচ্ছে না বাংলাদেশকে। ঢাকা উত্তর সিটিতে প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় 3000 টনের বেশি। এগুলো ফেলা হয় আমিনবাজার ল্যান্ডফিল্ডে। 2021 সালের ডিসেম্বরের পরে এখানে আর ময়লা ফেলার জায়গা থাকবে না। উত্তর ঢাকায় প্রতিদিন যে আবর্জনা তৈরি হয় 2022 সাল থেকে সেগুলো কোথায় ফেলা হবে তা নিয়ে ছিল দুশ্চিন্তা। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হলেও অপেক্ষা ছিল মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের। সেই অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবার। স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, এই সপ্তাহে চূড়ান্ত চুক্তি হলে ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু করবে চীনা প্রতিষ্ঠান CMEC। প্রকল্প বাস্তবায়নে 20 মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। 25 বছর কেন্দ্রটি পরিচালনা করবে তারা। সিঙ্গাপুর, জাপানেও টিপিং ফি আছে, তো টিপিং ফিটা আমাদের জন্য অত্যন্ত বার্ডেনসাম হবে এবং সিটি কর্পোরেশনের পক্ষে এত প্রতি টনে $8-10 করে বর্জ্যের এগেনস্টে দেওয়াটা তাদের জন্য এটা আমার কাছে স্বস্তিদায়ক মনে হয়নি। তো সে কারণে আমি বিদ্যুৎ আমরা কিনবো এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে সম্মতি দিয়েছেন। 30 একর জমিতে স্থাপন করা হচ্ছে 60 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে সরবরাহ করা হবে 42.5 মেগাওয়াট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে 18 টাকা 29 পয়সা। চুক্তি অনুযায়ী ডিএনসিসি প্রতিদিন কেন্দ্রটিতে 3000 টন বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতি টন কম সরবরাহের কারণে 1000 টাকা করে জরিমানা গুনতে হবে। আমি মনে করি এই সমস্যাটা হবে না। এই কারণে হবে না যে আমাদের 50 মিলিয়ন টন বর্জ্য জমা আছে। যে কোম্পানি অ্যাওয়ার্ডেড হয়েছে তার জন্য ওইটা অনেক বেশি লাভ এবং প্রতিদিন 3000 টন আমাদের এখানে বর্জ্য জেনারেশন হয়। তো এটা সিটি কর্পোরেশনকে নিতে হবে এবং আমি এর পিছনে আবার সিটি কর্পোরেশনকে দিয়ে একটা মডেল তৈরি করে দিয়েছি যে ডোমেস্টিক ওয়েস্টগুলো যেন কালেকশন করে নিয়ে যায়। এদিকে দক্ষিণ ঢাকা এবং গাজীপুর সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রস্তাবও সরকারের কাছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব সিটি কর্পোরেশনের বর্জ্য থেকেই বিদ্যুৎ উৎপাদন করতে চায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে লাগামহীনভাবে চলছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। লাইসেন্সবিহীন এমন প্রতিষ্ঠান আছে অন্তত 1000। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নাম দিলেও ভর্তি হচ্ছে মানসিক রোগী। এদের বিরুদ্ধে আছে রোগীকে ঘুমের ওষুধ খাইয়ে আটকে রাখা, শেকলে বেঁধে লাঠি পেটা থেকে শুরু করে হত্যার অভিযোগ পর্যন্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, চিরুনি অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে। উলঙ্গ করে বিবস্ত্র করে ফিলারের সাথে বেঁধে সালাউদ্দিন ভাই যে মানিক ভাইয়ের বন্ধু বা বিবস্ত্র করে আমাকে ওখানে পিটিয়েছে। প্রায় 1.5 মাস পর্যন্ত টর্চারিং করছে। এই অভিযোগ একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেল, লাইসেন্স ছাড়াই চলছে অসংখ্য নিরাময় কেন্দ্র। আর এর প্রমাণ মিলল মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে গিয়ে। সেখানে দোতলা ভবনের নিচতলার 2 কক্ষে চলছে নতুন স্বপ্ন নামের এ প্রতিষ্ঠান। সাইনবোর্ড না থাকায় দেখে বোঝার কোনো উপায় নেই। এটা তো প্রসেসিং এর ব্যাপার, আমরা তো সরাসরি লাইসেন্স দিব না। এই হিসাবে আমরা প্রাথমিকভাবে এক এক করে সবকিছু গোছাই দিচ্ছি, আমরা মাত্র চালু করলাম। মধ্যকনিপাড়ার আরাধনাকে নানা অব্যবস্থাপনার কারণে 2017 সালে বন্ধ করে দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখন নতুন করে অনুমতি না নিয়েই চলছে রোগী ভর্তি। মালিক ফোনে জানালেন অনুমতি চেয়ে আবেদন করেছেন তিনি। আমার এটা দরখাস্ত দেওয়া আছে, এখানে আমার এটা ছুটি নেই, আমার মিটিংয়ের খরচ ছিল, এটা ই করার জন্য ওনাকে বিলিং করার জন্য আমাকে ঠিক করতে পরামর্শ দরখাস্ত দিয়েছে। হাজারীবাগের নিউ তরঙ্গের আছে শুধু ট্রেড লাইসেন্স। 3 কক্ষের একটি ফ্ল্যাটে 2 রুমের শয্যা আছে 10টি, আর রোগী 30 জন। নার্স ডাক্তার কিছুই নেই। আমার ট্রেড লাইসেন্স কমপ্লিট,
এখন আমার ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করতে সরকারি অফিসের অবস্থা বুঝেন, ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করছে আজকে প্রায় 1.5 মাসের উপরে, আমি ফায়ার লাইসেন্স পাচ্ছি না। লাইসেন্সবিহীন এসব প্রতিষ্ঠানে নিরাময় কেন্দ্রের শর্ত মানার কোনো নজির নেই। আছে জোর করে আটকে রেখে মারধরের নানা অভিযোগ। আমাদের হাত বাইদা মারতো, দড়ি গামছা দিয়া বান্ধিয়া ফালাই দিত, এসব মারধর করতো। সারা দেশে এমন নিরাময় কেন্দ্র হাজার খানেক। কোনোটির শুধু ট্রেড লাইসেন্স আছে, কোনোটির আবার অধিদপ্তরের লাইসেন্সের আবেদন করেই শুরু করে দিয়েছে কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে অবৈধ নিরাময় কেন্দ্রগুলো চিরুনি অভিযানের মাধ্যমে বন্ধ করে দেয়া হচ্ছে। আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন প্রায় 7 জন অফিসারকে, এবং তারা সবগুলোতেই যাচ্ছেন। যেসব প্রতিষ্ঠানের আপনার হচ্ছে আমাদের লাইসেন্স নেই তাদের অবশ্যই আমরা বন্ধ করে দিচ্ছি এখনই, ঠিক আছে? আমাদের লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানে চালাতে পারবে না। শুধু অবৈধ নিরাময় কেন্দ্র নয়, অভিযোগের শেষ নেই বৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। অনিয়ম বন্ধে এসব প্রতিষ্ঠানেও অভিযানে রয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মডেল ফার্মেসিতেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন ওষুধ। পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ ওষুধও। রাজধানীর উত্তরায় তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোয় 7টি ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উত্তরা 7 নম্বর সেক্টরের আবদুল্লাহ ফার্মেসি মডেল ফার্মেসি হিসেবে অনুমোদন নিলেও নেই কোনো ফার্মাসিস্ট। বিক্রি হচ্ছে অনুমোদনহীন ওষুধ। জন্মনিরোধক বড়ি ও কিছু ইনজেকশন বিদেশি ওষুধ হিসেবে বিক্রি হচ্ছে এই দোকানে, কিন্তু আমদানির কোনো কাগজ দেখাতে পারলেন না দোকানি। পরে স্বীকার করলেন এসব ওষুধ কেনা হয়েছে লাগেজ পার্টির কাছ থেকে। এই ওষুধটা আপনারা কিনেছেন কোত্থেকে? লোক বাইরে থেকে লোক এসে দিয়ে যায়, অপরিচিত, চিনি না। তুমি কে দিয়ে যায়? এটা আমাদের লাগেজ পার্টি এসে দিয়ে যায়, ওনাদের তো আমরা কন্ট্যাক্ট নাম্বার রাখি না। পাশেই ফারিহা ফার্মেসি। এখানে মিলল 2-3 বছর আগেই মেয়াদ শেষ হওয়া বেশ কিছু ওষুধ। কোম্পানিরা নিচ্ছে না, বিভিন্ন সময় ওরা নানা অজুহাত দেখাতে দেয়, এখন ক্লোজিং এর সময় রিটার্ন নেওয়া হবে না, এগুলা আপনার একটু সময় দেন, এইভাবে বলতে বলতে দেরি হয়ে গেছে। মূল্যটা কেটে দেওয়া কেন? স্যার, এটা আমাদের সাপ্লায়ার যে প্যাকেটটা দিয়েছে, প্যাকেটের ভিতরে এটা এই অবস্থায় আমরা ইনটেক প্রোডাক্ট। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের ফল্ট, না অথরাইজ সোর্স থেকে নেওয়া উচিত। একই এলাকার বাংলাদেশ সার্জিক্যাল ফার্মেসির কোনো লাইসেন্সই নেই। অবৈধ এই ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। ওনাদের ফার্মেসি 2টা, ওনারা ফার্মেসির লাইসেন্স কিন্তু শো করেছে, এবং ওনাদের ফার্মেসির মালিক হলো ডাক্তার। ওনারা বলে যে ডাক্তারের লাইসেন্স লাগে, এই যে দেখেন লাইসেন্স আছে। সারা দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা প্রায় 1.5 লাখ। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ড্রাগ লাইসেন্স না থাকলে কোনো ফার্মেসি চালাতে দেয়া হবে না। কোনো ফার্মেসি ড্রাগ লাইসেন্সবিহীন আমরা এখানে চলতে দেবো না। ড্রাগ লাইসেন্স ইজ এ মাস্ট, এবং শুধু তাই না, সেখানে আপনার ফার্মাসিস্ট থাকতে হবে। সেটা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি অথবা ক্যাটাগরি সি, যে কোনো এক ধরনের একটা ফার্মাসিস্ট থাকতে হবে। অভিযানে অনুমোদনহীন ওষুধ জব্দের পাশাপাশি 7টি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সঠিক ব্যাখ্যা দিতে না পারলে ড্রাগ কোর্টে মামলা করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 10 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,173 জনের। 115টি ল্যাবে 24 ঘন্টায় 11,795 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,531 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.98%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,30,496 জনে। সুস্থ হয়েছেন আরও 1,462 জন। এ নিয়ে মোট সুস্থ 3,47,849 জন। 10 দিনের চিরুনি অভিযানে 883টি স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে 24 লাখ টাকা। এবছরের মে থেকে প্রতি মাসে অভিযান চললেও সচেতনতার ঘাটতি দেখা গেছে নগরবাসীর মধ্যে। সিটি কর্পোরেশন বলছে, যেসব স্থাপনায় দ্বিতীয়বার এডিসের লার্ভা মিলছে সেখানে বেশি পরিমাণে জরিমানা করা হচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টরের নির্মাণাধীন এই ভবনে সেপ্টেম্বরে এডিসের লার্ভা পায় উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালত। 10,000 টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় ভবন মালিককে, কিন্তু আবারও সেই বাড়িতে এডিসের লার্ভা। এবার 50,000 টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করা হলো ভবনটি। সিরিয়াল ক্যান করতেছে, উনি বললো যে এরকম ই পাইছে, লালা পাইছে। আমি তো এখানে থাকি না, দেখি না, কিন্তু তাদেরকে নিষেধ করা ছিল, তারা ম্যানেজটা করে নেই।
এমন অনেক নির্মাণাধীন ভবনকে সতর্ক করার পরও মিলছে এডিসের লার্ভা। ফেলে রাখা টায়ার, পরিত্যক্ত ফিল্টার সহ বিভিন্ন পাত্রেও লার্ভার অস্তিত্ব মিলেছে। গত 10 দিনে 1,34,066 ভবনে অভিযান চালায় উত্তর সিটি। সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে মহাখালী ও উত্তরায়। যেসব নগরবাসী সচেতন হচ্ছে না তাদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি উত্তর ঢাকার। শুধু চিরুনি অভিযান নয়, নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাবার কথাও বলছে সংস্থাটি। লার্ভাগুলো ধ্বংস করে যখন দেখবে যে লার্ভাগুলো ধ্বংস পর্যায়ে গিয়েছে তখন কিন্তু সাইটে আবার কাজ শুরু হবে। আমরা কিন্তু একটু আগে সাইটে কিন্তু আমরা সিলগালা করে তালা মেরে দিয়েছি, কাজ আমরা করতে দিচ্ছি না, কারণ এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করাটা রিস্ক হয়ে যাবে। তাহলে এই শাস্তিগুলো কিন্তু গতবার দিইনি, এবার কিন্তু এগুলো দেওয়া হয়েছে। আমরা কাজ করছি, পাবলিক সচেতন, কিন্তু কিছু কিছু মানুষ এখনও যথেষ্ট অসচেতন আছেন। তো এরাও আশা করি ঠিক হয়ে যাবে। বছর জুড়ে উত্তর সিটি 5,39,000 স্থাপনায় অভিযান চালিয়ে 4,260টি বাড়িতে এডিসের লার্ভা পেয়েছে। এ কারণে জরিমানা করা হয়েছে 81 লাখ টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকাল থেকে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক সড়কে অবরোধে ডাক দিয়েছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। শনিবার রাতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেয়া হয়। সড়ক বন্ধে পর্যটকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে বিবাহিত ও অছাত্রদের নিয়ে দীঘিনালা উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার অভিযোগ ওঠে। প্রতিবাদে রাতে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেন। সিলেট মহানগরীতে প্রায় 70 লাখ টাকায় সংস্কার করা পুকুর 2 বছরের মধ্যেই ভরাট করেছে সিটি কর্পোরেশন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা। আর মেয়র বলছেন বিষয়টি নিয়ে তিনি অবগত নন। এদিকে জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজ। 2018 সালে সিলেট নগরীর রায়নগরে সোনারপাড়া জামে মসজিদ পুকুর সংস্কার, গাইড ওয়াল নির্মাণ ও শোভাবর্ধনে রেলিং করে সিটি কর্পোরেশন। ব্যয় হয় প্রায় 70 লাখ টাকা। পরের বছর পুকুর পাড়ের কিছু অংশ ধসে পড়ে। পুকুরটি আর সংস্কার না করে মাস দুয়েক আগে ভরাট করে সিটি কর্পোরেশন। স্থানীয় কাউন্সিলর বলছেন ধসের কারণে আশপাশের ভবনের ক্ষতির আশঙ্কায় এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভরাট করা হয়েছে পুকুরটি। অ্যাপ্লিকেশনে উল্লেখ করা আকুল আবেদন আমাদের জানমাল বাঁচানোর জন্য আপনারা একটা ব্যবস্থা নেন, সেই অনুযায়ী তখন তাৎক্ষণিক ইঞ্জিনিয়ারদেরও সিদ্ধান্ত। আর মসজিদ কর্তৃপক্ষের দাবি সিটি কর্পোরেশনের সিদ্ধান্তে পুকুর ভরাট। মেয়র সাহেব আমার আরো কইছেন পুষ্কুনিটা বড়াইলাই আর আমি একটা মার্কেট করিয়া দিব, আপনারা 2 তলা একটা মার্কেট আমরা করিয়া দিলাম। তবে পুকুর ভরাটের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন সিটি মেয়র। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি যে একদম টোটাল বিষয়টা জানা দরকার। কোনো দিঘি পুকুর আমরা সবটাই খনন করার পক্ষে, তো এই যে বিশেষত্বটা আমরা দেখতেছি, এই জন্য আমি কমিটি একটা করে দিয়েছি। সংস্কারের 2 বছরের মধ্যে পুকুর ভরাট করা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। অপরিকল্পিত উন্নয়নে অপচয় হচ্ছে সরকারি টাকা মনে করছেন তারা। একবার নিম্নমানের কাজ হয়েছে যে কারণে এটা ভেঙে পড়েছে, আবার এটা ভরাট করতে গিয়েও খবর নিলে দেখা যাবে সেই ভরাটের জন্য একটা বড় মাপের ব্যয় ধরেছেন। এই যে পুরো বিষয়টি একটি দুর্বৃত্তপূর্ণ। সিলেট মহানগরীর জলাশয়গুলো রক্ষার প্রতিশ্রুতি ছিল মেয়র আরিফুল হকের। খোদ সিটি কর্পোরেশন এভাবে পুকুর ভরাট করায় হতাশ নগরবাসী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। অর্থের অভাবে ঘুরে দাঁড়াতে পারছেন না করোনায় ক্ষতিগ্রস্ত অনেক নারী উদ্যোক্তা। ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনার অর্থ নারীদের দিতে নারাজ, বলছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ড। প্রণোদনার অর্থ বিতরণ না হলে অভিযোগের ভিত্তিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বাংলাদেশ ব্যাংক। আর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নারী উদ্যোক্তাদের প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পরামর্শ বিশ্লেষকদের। 2004 সালে সোফা ও বাঁশের অন্যান্য আসবাবপত্র বানানোর কাজ শুরু করেন আনোয়ারা। স্বামীর অসুস্থতার পর স্বল্প পুঁজি নিয়েই সংসারের হাল ধরেন শক্ত হাতে, কিন্তু করোনা সংকটে বন্ধ রাখতে হয়েছে তার ব্যবসা।
আনোয়ারার মতো অবস্থা তৌফিকুন্নেসা লাকির। বুটিক ও পার্লারের আয় দিয়ে সংসার চালাতেন তিনি। এখন করোনায় বন্ধ সব কাজ। ব্যবসা আবার চালু করতে হিমশিম খাচ্ছেন এই দুই নারী উদ্যোক্তা। প্রণোদনার জন্য ব্যাংকের কড়া নাড়লেও পাননি কোনো সাড়া। আমার সব বন্ধ হয়ে গেছে, কারণ একটাই যে আমার কাছে এখন আর কোনো টাকা নাই। সহযোগিতা যদি ব্যাংক যদি আমাদেরকে করতো, তাহলে আমরা ইতিমধ্যে ব্যাংক থেকে আমরা কিছুটা নিয়ে আমাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে পারতাম। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন জানায়, ব্যাংকগুলো নানা অজুহাতে নারী উদ্যোক্তাদের ঋণ দেয় না। দেশের ৭৮ লাখ নারী উদ্যোক্তাদের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত ১৭৮ জন পেয়েছেন প্রণোদনার অর্থ। তারা বলছে যে আজকে এটা, কালকে সেটা, এবং তারা বারবার জোর দিচ্ছেন তাদের যে হেড অফিস, প্রত্যেকটা ব্যাংকের যে হেড অফিস থাকে, সেখান থেকে কোনো নির্দেশনা নেই প্রণোদনা দেওয়ার জন্য নারী উদ্যোক্তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা হিসেবে ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোনো ব্যাংক এই ঋণ দিতে অস্বীকৃতি জানালে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আমাদের একটা সার্কুলার করা আছে, এই সার্কুলার আওতায় যদি তারা এইরকম কোনো নির্দেশনা থাকে এবং তারা যদি এটা না দিয়ে থাকে, তাহলে যদি আমাদের কাছে জানানো হয়, তাহলে অবশ্যই আমরা এটা প্রমাণ সাপেক্ষে আমরা এটা ওই ব্যাংকের এগেইনস্টে আমরা দেখব। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থ ব্যবস্থায় নারী উদ্যোক্তারা অবহেলিত, যা চিন্তার বিষয়। অর্থনীতি আরও গতিশীল করতে নারী উদ্যোক্তাদের অবস্থান শক্তিশালী করার বিকল্প নেই। প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত শিথিল করার পরামর্শ তাদের। নারী উদ্যোক্তাদের অবস্থা আরও বেশি অবহেলিত অবস্থায় আছে। এই দিকটা, এই বিষয়টি আসলে একটা চিন্তার ব্যাপার, কারণ আমাদের টেকসই উন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের যে অবস্থান, সেটাকে শক্তিশালী করা দরকার। গত এপ্রিলে করোনার আর্থিক ক্ষতি কাটাতে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০,০০০ কোটি টাকা দেওয়া হয়, যার ৫% বরাদ্দ নারী উদ্যোক্তাদের জন্য। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় ৮,৫০০-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত ৫,৭২,০০০-এর বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। ২৪ ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ১,৫৫,০০০-এর বেশি নতুন রোগী। প্রাণ গেছে ১২০০-র বেশি মানুষের। সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া। সংক্রমণ বাড়ার হার ধারণার চেয়ে ১০ গুণ বেশি হওয়ায় এই সিদ্ধান্ত। সংক্রমণ রোধে ১০০ শহরে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইরান। এদিকে আংশিক লকডাউনের মধ্যেই জার্মানিতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ফলে সেখানে এখনই বিধিনিষেধ প্রত্যাহারের পরিকল্পনা নেই সরকারের, বরং করোনা নিয়ন্ত্রণে আরও বাড়তে পারে লকডাউনের মেয়াদ। ২রা নভেম্বর থেকে ৪ সপ্তাহের আংশিক লকডাউন জারি করা হয় দেশটিতে। এদিকে ইটালির করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আরও কিছু অঞ্চলকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে কাম্পানিয়া ও তুস্কানি। অর্থনীতি চাঙা রাখতে দ্বিতীয় লকডাউনের পথে যাচ্ছে না ইটালি সরকার। একের পর এক আইনি লড়াই হারতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনে নির্বাচনে কারচুপির অভিযোগ আনা ৯টি মামলা খারিজ করেছে বিভিন্ন রাজ্যের আদালত। ভোট জালিয়াতির অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালতে সুবিধা করতে পারেনি ট্রাম্প শিবির। এমন পরিস্থিতিতেও পরাজয় মেনে নিতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট ও তার সমর্থকেরা। শনিবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার ট্রাম্প সমর্থক। এ সময় ভোট জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্পকে বিজয়ী বলে দাবি করেন তারা। গলফ খেলতে যাওয়ার সময় সমর্থকদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার প্রকাশিত জর্জিয়ার ভোট পুনর্গণনার ফলেও জয় নিশ্চিত করেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এতে তার সংগ্রহ দাঁড়ায় ৩০৬ ইলেকটোরাল ভোট। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় জয় নিশ্চিত করে ট্রাম্পের সংগ্রহ ২৩২ ভোট। ২৪শে নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। কোভিড-১৯ নিয়ে সতর্কতায় এবারও থাকছে না দর্শকদের প্রবেশাধিকার। টুর্নামেন্টের ফাইনাল ১৮ ডিসেম্বর। মহামারীর সময়ে প্রাণের তাগিদেই মাঠে ফিরেছিল ক্রিকেট। প্রেসিডেন্ট কাপের অক্ষত সুরক্ষা বলয় দিয়েছে আত্মবিশ্বাস। সেই অনুপ্রেরণাতে এবার পালা টি-20 ক্রিকেটে। ২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রথম ম্যাচের দুই প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। ছোট ফরম্যাটে বাড়ছে দল, ক্রিকেটার, রং। তার পাশাপাশি ভাবতে হচ্ছে মহামারী পরিস্থিতি নিয়ে। কোভিড-১৯ নিয়ে সতর্কতায় এবারও মাঠে প্রবেশাধিকার পাচ্ছেন না দর্শকেরা। টুর্নামেন্টের মোট ম্যাচ ২৪। প্রাথমিক পর্বে প্রতিদিন ম্যাচ ২টি করে। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টটা শুরু হচ্ছে ২৪শে নভেম্বর এবং শেষ হচ্ছে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ফাইনাল ধরা হয়েছে এবং ১৯শে ডিসেম্বর
আমরা রিজার্ভ ডে রেখেছি। দর্শকদের কথা চিন্তা করে এবং সবাই সেফটির কথা চিন্তা করে আমরা দর্শক অ্যালাউ করব না। যে সিরিজ বাতিল হওয়াতে ভাগ্য খুলেছে ঘরোয়া ক্রিকেটের, সেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আলোচনা চলছে এই পর্বেও। ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টিন শর্ত শিথিল করে সমালোচনার মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে তাতে যোগ না দিয়ে পুরো বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বিসিবি। আমাদের এখানে যেভাবে টেস্ট করার কথা, খেলা শুরু হওয়ার আগে টেস্ট করে চলে যাওয়ার কথা ছিল, ওইখানেও প্রতি সপ্তাহ এবং 3 দিন পরে যেভাবে টেস্ট করে মাঠে নামার কথা ছিল, সেদিক থেকে আমি বলবো কোনো ঝুঁকি ছিল না। সেইটাই আমাদের একটা সুযোগ ছিল এবং তারা নিতে পারত। টি-20 কাপে 5 দলের কোচের দায়িত্বে থাকছেন স্থানীয়রা। তবে টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আসর শুরুর আগে তিনি ফিরবেন দেশে। প্রেসিডেন্ট কাপে হতাশার পর এবার হয়তো ভাগ্য ফিরছে ব্যাটসম্যানদের। পাওয়া গেছে ব্যাটিং সহায়ক উইকেটের প্রতিশ্রুতি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপালের বিপক্ষে লড়াকু মনোভাবী জয় পেতে সহায়তা করেছে। দীর্ঘদিন পর মাঠে ফুটবল ফিরলেও খেলোয়াড়দের আরও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন ফুটবল কোচ সাইফুল বারী টিটু। অভিষেক হওয়া খেলোয়াড়দের আরও পরিণত হওয়ার আহ্বান এই কোচের। ওরকম ফিনিশার অনেক দিন ধরেই নাই। স্পেশালি বলবো যে সুমন রেজা যে ছেলেটা খেলেছে, এদেরকে মোটিভেট করা উচিত, কারণ প্রথমেই সে হ্যাট্রিক করে ফেলবে না বা প্রথমেই গোল দিয়ে দিবে না। উইনটা ভালো, পজিটিভ, কিন্তু আমি মনে করি যে এই উইনটার জন্য স্যাটিসফ্যাকশনের কোনো সুযোগ নেই। কারণ আমি যে ম্যাচ দেখেছি 90 মিনিটসে, আপনার সেখানে উন্নতি করার অনেক জায়গা রয়েছে এবং অনেক মিস্টেক ছিল, সেগুলো কাটিয়ে উঠতে হবে। যেহেতু আমাদের নেক্সট ম্যাচ কাতারের সঙ্গে রয়েছে, ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কোয়ালিফাইং, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এগুলা খুব তাড়াতাড়ি এগুলো রিমুভ করতে হবে। সহস্র প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয় হলো দীপাবলি উৎসব। শ্যামাপূজার প্রার্থনায় কামনা করা হয় করোনা মুক্তি এবং দেশ ও বিশ্ব শান্তি। বর্ণিল আলোকে সজ্জিত মন্দিরগুলো মুখরিত হয়ে ওঠে দর্শনার্থী পুণ্যার্থীর ভিড়ে। বর্ণিল আলোয় সজ্জিত মন্দিরে সন্ধ্যা থেকে ভিড় শুরু করেন দর্শনার্থী পুণ্যার্থীরা। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় দীপাবলির উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সহস্র প্রদীপ প্রজ্বালনের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ দীপাবলি। বাংলাদেশ ভারত দুই দেশের অন্ধকারকে দূর করে আলোর প্রতিনিধিত্ব করে দীপাবলি। দীপাবলি হচ্ছে জ্ঞান, বিজ্ঞান ও বন্ধুত্বের আলো। অন্ধকার সব সময়ের জন্য খারাপ, এটা আমাদের শত্রু। প্রদীপের আলোয় সব অন্ধকার দূর হবে, এমন প্রত্যাশার কথা জানান পূজারীরাও। কালী হচ্ছে সকল যে অশুভ শক্তি আছে সেগুলো বিনাশ করে, সেটা আমরা বিশ্বাস করি। অন্ধকার দূর করে আপনার অপশক্তিকে পরাভূত করে বিজয়ের যে আলো, সেটি হচ্ছে দীপাবলি। পরে শুরু হয় কালী পূজা বা শ্যামা পূজার লগ্নের অপেক্ষা, চলে দেবীর আরাধনা। ঢাকেশ্বরী মন্দিরে রাত 9টার দিকে শুরু হয় কালী পূজার আনুষ্ঠানিকতা। করোনা ঝুঁকি বিবেচনায় এবার কালী পূজায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেয়া হয়। মন্দির মণ্ডপ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শ্মশানে প্রজ্বালন করা হয় মঙ্গল প্রদীপ। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।